খাওয়া শেষ করে আমজাদ সাহেব তৈরি হলেন। হলদেটে সাদা ফতুয়া, সাদা পাজামা পরলেন। হাতে সেই সিলভার রঙা ক্যাসিনো ঘড়ি লাগিয়ে সামান্য একটু আতর ব্যবহার করলেন। বসার রুমে অন্তু তার চামড়ার স্যান্ডেলখানা মুছে নিয়ে দাঁড়িয়েছিল। আমজাদ সাহেব বেরিয়ে যাবার সময় পিছু ডাকে, অন্তু, আব্বু। অন্তুকে দেখতে লাগলো অসহায়, ভীতু কোনো শিশুর মতো। আমজাদ সাহেব সামান্য হাসেন তা দেখে। কয়দিন থাকবে ওখানে? 2 দিন, দেরি হবে হয়তো। শোন, ক্লাস শেষ করে কাজ না থাকলে সোজা ফিরে আসবি, কোথাও দেরি করবি না। অন্তু আস্ত করে মাথা নাড়ে, আমজাদ সাহেব দ্রুত বেরিয়ে গেলেন। ট্রেনের সময় হয়ে গেছে। অন্তু ভার্সিটির জন্য প্রস্তুত হতে হতে রিক্সাওয়ালা এসে হাঁক ছাড়লো, অন্তু মামুনি, আসো গো, আমি আসতে দেরি করি নাই তো? মাস্টার সাহেব কিন্তু আমারে এই সময়ের কথাই কইছে, দেরি হইলে আমার দোষ নেই। অন্তুর তৈরি হওয়া বলতে কালো বোরকা এবং তার উপরে কালো ওড়না আবরণ, শুধু হাত পা ও তার তীক্ষ্ণ ডাগর চোখ দুটো দৃশ্যমান থাকবে। তৈরি হয়ে বেরিয়ে গিয়ে সে মুচকি হেসে বলল, না কাকা, দেরি হয়নি, যথেষ্ট সময় আছে, চলুন। ভার্সিটির সামনে গিয়ে রিক্সা থামে। ভার্সিটির রাজনৈতিক পরিস্থিতিও দেশের মতোই অস্থির কিছুটা। দেশ এক হিসেবে ভালো চলছে, রোজ খুন, গুম, কারাবন, অবিরাম থামাথামি নেই। সরকারের ক্লান্তিও নেই, খুব পরিশ্রম করছে দেশটাকে নিজের মতো চালাতে। মানুষজন একটু দুশ্চিন্তায় আছে অবশ্য, তবে সরকার ভালো আছে, সে তার মন মতো দেশ চালাচ্ছে। কেউ ভয়ে বিরোধিতা করে না, করলে কারাগার নেহাত কম নয় দেশে। অস্ত্র এবং দেশপ্রেমিক সৈনিকের সংখ্যাও বেশ। ভার্সিটির ফটকের উপর বড় বড় অক্ষরে লেখা, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। দিনাজপুরের বাসেরহাট থেকে খুব বেশি দূরে নয় অন্তুদের বাড়ি। হলে থাকার প্রয়োজন পড়ে না তার। ক্যাম্পাসে শহীদ মিনার চত্বরটা অন্তুর প্রিয় জায়গা। সেদিন জায়গাটি পার করার সময় কেউ ডাকলো পেছন থেকে, জুনিয়র। 6 জন যুবক। অন্তুর সিনিয়র সামনের জন চেনা চেনা, হয়তো আগে দেখেছে অথবা না। সে এগিয়ে এসে হাতের সিগারেটটা অন্তুর দিকে বাড়িয়ে দিয়ে বলল, নাও, এক টান দাও। অন্তু একটা দীর্ঘশ্বাস ফেলে হাতে নেয় ওটা। তার একটি দোষ আছে, সে নিজের ভেতরে আর বাহিরে আলাদা করতে পারে না। যেমন মনে ঘৃণা রেখে মুখে হাসা যায়, কিন্তু তার সেই ক্ষমতা বা দক্ষতা অভিজ্ঞতা নেই। সিনিয়রদের প্রতি তার বিদ্বেষ পুরনো, তা সেদিন বেরিয়ে এসেছিল ভুলক্রমে। অন্তু আধ খাওয়া সিগারেটটিকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে বলছিল, টান না হয় দেব একটা, কিন্তু এতে ফজিলতটা কি? পাখির মতো চঞ্চল দৃষ্টি লোকটার অন্তুর চোখে চোখ গেঁথে হেসে উঠল সে। ফজিলত? এই যে আমি তোমারে টান দিতে বলতেছি, এর চাইতে বড় ফজিলত বা হকিকত কিছুই নেই সিস্টার। আর জরুরি তো মোটেও না যে সব কিছুতে ফজিলত থাকা লাগবে। এক টান মারো, স্বাদ ভালো, ব্যানসন অ্যান্ড হেজেস। অন্তু যথাসম্ভব শান্ত ও বিনয়ী স্বরে বলল, কিন্তু আপনি টান দিতে বললেই দিতে হবে তা কেন? সিগারেটে অভ্যস্ত নই আমি, এটা আমার সংস্কৃতিও নয়। অবাক হলে মানুষের চেহারা থমকে যায়, কিন্তু অবাক হয়ে লোকটা হাসলো। হাসার সময় তা গা দুলে উঠল, ভঙ্গিমাতে বেপরোয়াপানা। তবুও একটান মারো দয়ালের নামে। অন্তু 2-1 বার আশেপাশে তাকায়, বোকার মতন কেউ আসার নেই বোধহয় তাকে বাঁচাতে। এর অবশ্য কারণ আছে, মানুষের দৃষ্টিকোণ থেকে সে কোনো বিপদে পড়েনি, কারণ তারা এসে অন্তুর পক্ষে এবং সামনের জনের বিপক্ষে কথা বললে যা হবে সেটা নিয়ে বিপদ। হিজাবের আড়ালে অন্তুর শরীরটা 2-1 বার ঝাঁকুনি খেলো। এদের চেহারা, আধিপত্য ও অঙ্গভঙ্গি স্পষ্ট ভীতিকর। তবুও সে পরিষ্কার গলায় বলল, তবুও কেন? পিছন থেকে কবির বলে উঠল, কারণ আমরা সিনিয়র, এরপর আর কোনো ফজিলতের খোঁজ করলে তুমি নিখোঁজ হয়ে যাবা। ঠিক বলি নাই ভাই? পিছনের ছেলেরা হাসলো। সে বলল, আলবাত সহি কথা কইছস, তুই আমার লোক হইয়া ভুল কথা কইতেই পারিস না কইব্রা। এইটুকু কনফিডেন্স রাখা উচিত তোর। অন্তুকে বলল, মারো টান, আর একটু হইলে তো সিগারেট শেষ হয়ে যাবে, ছাই জমতেছে। সিগারেট অপচয় করা ভালো কথা না, 16 টাকা দিয়ে কিনছি, ব্যানসন অ্যান্ড হ্যাজেস, খুব ভালো। আপনাদেরকে সিনিয়র লাগছে না, সিনিয়রদের আচরণ এমন হবে না। সে ভ্রু নাচিয়ে বাহবা দিয়ে অন্তুর মুখের উপর অশিষ্টভাবে ঝুঁকে এলো। কেমন হবে সেটা তুমি তা জানবা ডিয়ার। অন্তু ঘৃণায় মুখটা পিছিয়ে নেয়। ভক ভক করে গন্ধ আসছে তার মুখ থেকে, মদ ও চুরুট সহ ঘাম, পারফিউম ইত্যাদি মিশে অসহ্য গন্ধ। অন্তু এই পর্যায়ে বিনয় হারিয়ে মুখ শক্ত করে বলে ওঠে, জানতেই পারি, শিক্ষার বয়সও হয় না, বলা হয় দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো। কবির কিন্তু সহৃদয় ব্যক্তি, সে সাবধান করলো, হুঁশিয়ারি করতেছে, সিনিয়রদের সামনে মুখ চালাচ্ছ।
মারা পড়বে। মেয়ে, কবে ভর্তি হয়েছো? কে বড় কে ছোট বিষয়টা বুঝে উঠতে পারোনি মনে হচ্ছে। অন্তু হাসলো। কুকুর ছোট হোক অথবা বড়, তাকে কুকুর বলার সৎসাহসটুকু থাকা অবশ্যই ভালো গুণ। কি বলেন সিনিয়র সাহেব? কথাটা অন্তু ঘাড় বাঁকা করে তাকিয়ে থাকা সেই সিগারেটওয়ালা লোকটার দিকে তাকিয়ে বলল। কবিরের খুব হাসি পেয়েছিল ছোট্ট মেয়েটার দুঃসাহসের উপর। বড় ইচ্ছে করছে নেকাবটা টেনে ছিঁড়ে ফেলতে, ফেলাও তো উচিত। মেয়েটা বেয়াদব। সেই লোক ভ্রু কিঞ্চিত জড়ায়, যা খুব সূক্ষ্ম। তার খুব আনন্দ লাগছে। নতুন ধরনের অভিজ্ঞতা এটা। তাদের সামনে কেউ তো কথা বলে না, মেয়েটা নিশ্চিত তাকে চেনে না। অন্তু আবার বলল, একটা মেয়ে হেঁটে যাচ্ছে, তাকে ডেকে সিগারেট টানতে বলা, পানির বোতল ভরানো, জুতা পরিষ্কার করানো, আজে বাজে কথা চিরকুটি লিখে তা অন্যকে দেওয়ানো, হ্যারাস করা, হুমকি দেওয়া হলে ডেকে নেওয়া, এইসব আপনাদের কাছে সিনিয়রের সংজ্ঞা। অথচ আমি যে বই থেকে সিনিয়রের সংজ্ঞা পড়েছিলাম সেখানে লেখা ছিল সিনিয়র হলো শিক্ষক, যে জুনিয়রকে আদব শেখাবে, শিষ্টাচার বোঝাবে, একটা ভুল করলে ধমক দিয়ে ভুলটা শুধরে দেবে, কোনো প্রয়োজনে সাহায্য করবে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই লেখা ছিল। সেই বই আপনাদের হাতে পড়েনি, দুঃখজনক। মূলত আপনারা রাজনৈতিক পাওয়ার শো করতে এসেছেন। ভুল বলিনি আমি নিশ্চয়ই। সিগারেটটা মাটিতে ফেলে পা দিয়ে চেপে পিষে ক্লাসে এগিয়ে গেল। ছেলেগুলো অন্তুকে ধরতে গেলে সে বাদ সাধল। উফ, বয়েস, কুল কুল। চিনিস তোরা মালটাকে? মালটা তো একদম আলাদা রে, সবার চাইতে আলাদা। তার সাথে খেলাটাও হবে একদম আলাদা। শালার রাজনীতিতে আসার পর কত ভদ্রলোক হয়ে গেছি আমি, ভাবা যায়? আমাকে চেনেনি মনে হয়, পাত্তাই দিল না। ছ্যা! আস্তে করে মুখটা তুলে আকাশের দিকে তাকালো। কুকুর বলেই খালাস হয়ে গেল জুনিয়র। পেটে যে কুকুরের ভীষণ খিদে, সেইটা খেয়াল করলো না। নট ফেয়ার, নট, দিস ইজ নট ফেয়ার। হুট করে আবার আসমান থেকে চোখ নামিয়ে ঘাড় নড়ল দুই দিকে। ছ্যা! উহ, কি তেজ! আমি ডিস্টার্ব রে। সিগারেটটা সে তুলল, সেটা কবিরকে দেখিয়ে বলল, রেখে দে এটা যত্ন করে। পাখি শিকার করার পর একবার করে এটা দেখবো, আর তাই বলে আমার সাথে এভাবে। এও আমাকে চেনে, চেনে রে, আমাকে চেনে। সামনে ইলেকশন, নিজেকে বাঁচিয়ে চলতেছি, তাতে দেখতেছি মেলা লোকেরই রং তামাশা দেখায় চলে যাচ্ছে। এটা কি ঠিক হইতেছে বলতো? ইলেকশন তো শেষ হবে, তাই না? এরপর কি তা ভাবছে না কেন এরা? উন্মাদের মতো হাসলো সে। ভার্সিটি চত্বরে লোকজন কম, এখন ক্লাসের ফুল টাইম চলছে। লোক থাকলেও তার যাওয়া আসার কথা নয়। যে পাশ কাটাচ্ছে সালাম ঠুকে যাচ্ছে তাকে। সে আবার তাকালো অন্তুর দিকে। অন্তু ততক্ষণে ঢুকে পড়েছে সমাজ বিজ্ঞান বিভাগের বিল্ডিংয়ে। পরদিন অন্তুর ডাক পড়লো প্রফেসর ইউসুফ সিরাজির কক্ষে। কক্ষে প্রবেশের পথে পিয়ন থামালো। দাঁড়ান আপনি, স্যার বিজি আছে, মিটিং চলতেছে ভিতরে। কিন্তু প্রফেসর নিজেই ডেকে দিলেন অন্তুকে। ভেতরে আসতে দাও ওকে। ভেতরে প্রবেশ করে সে সালাম জানালো। ইউসুফ সিরাজি মাথা নাড়লেন। এসো। কক্ষের পরিবেশ শীতল, নিঃশব্দ। কয়েকজন শিক্ষক ও কিছু দূরে দুজন সিনিয়র চুপচাপ দাঁড়িয়ে আছে, মূর্তির মতো। বসেতে কেউ নেই তা নয়, বসে যে লোকটি সিরাজি সাহেবের টেবিলের সঙ্গে লাগোয়া একটি চেয়ারে, অন্তুর পদার্পণ তাকে সামান্য উদ্দীপিত করে। দৃষ্টি অবধি কাঁপেনি তার আগমনে। সে মনোযোগ সহকারে একটি কাজ করছে, বা হাতের অনামিকা আঙুলের রূপোর আংটিখানা আঙুলের মাঝে ঘোরাচ্ছে। কিন্তু দৃষ্টি সেদিকে নেই। ঠান্ডা দৃষ্টি মেঝের উপর। বলবান লম্বা দেহ, সাদা ধবধবে পাঞ্জাবি, যেটার অধিকাংশ ঢাকা পড়েছে গায়ে জড়ানো শালে। লোকটাকে অন্তু চেনে। ছাত্র পরিষদের একতলা বিল্ডিং এর সামনে এক গাদা ব্যানার লাগানো, যেসবে এই লোকটার ছবি রোজ ছাপা হতো। নাম হামজা পাটোয়ারি। অন্তুর কেমন অস্বস্তি হচ্ছিল এই পর্যায়ে। ইউসুফ সিরাজি জিজ্ঞেস করলেন, গতকাল কি হয়েছিল? অন্তু দীর্ঘশ্বাস ফেলে বলল, আমাকে র্যাগ দেওয়া হয়েছিল স্যার। প্রফেসর বিরক্ত হলেন। সে তো আর নতুন কিছু নয়, তুমি কি করেছো? আমাকে সিগারেটের টান। ব্যাপারটা শুনতে মোটেই আগ্রহী নন প্রফেসর। এটা কোনো ঘটা করে শোনার মতো ঘটনা নয়। বিরক্তি হলেন তিনি। তুমি কি করেছো সেটা বলো। অন্তু স্যারের সম্মানে বিনয়ের সঙ্গে তবে দৃঢ় কণ্ঠে বলল, আমাকে ধূমপান করতে বলা হয়েছিল স্যার, আর তাতে অভ্যস্ত নই আমি। তাই সিগারেটটা নিয়ে ফেলে দিয়ে পা দিয়ে নষ্ট করে দিয়েছি। সিনিয়র জুনিয়র কেসে উঠল। শিক্ষকদের দৃষ্টি শুরু হলো। সিরাজি সাহেব মারি শক্ত করে চশমা ঠিক করতে করতে আর চোখে একবার হামজাকে দেখে নিলেন। উফ, হামজার হেলদোল নেই। হামজা খুব মনোযোগ তার হাতের আংটির সঙ্গে খেলছে। ইউসুফ সিরাজি ধমকে উঠলেন, এই শিখেছো? কার সঙ্গে এই আচরণ করেছো কোনো জ্ঞান আছে সে বিষয়ে? অভদ্র আনকালচার মেয়ে, সিনিয়রদের সঙ্গে এই আচরণ শিখেছো এতদিনে? ভার্সিটিতে আসো বেয়াদবি শিখতে? আদবের বালাই নেই ভিতরে। তুমি জানো এতে তোমার অ্যাডমিশন ক্যান্সেল হতে পারে? জানো?
অন্তু বোকার মতো অবাক হলো। সে নেহাত অনভিজ্ঞ বলেই অবাক হলো, নয়তো এমন স্বাভাবিক ঘটনা অবাক হওয়ার কিছুই নেই। নাম কি? মাহেজা বিন আরমিন অন্তু। বাবার নাম? একটু ভয় হলো অন্তুর। এসব আব্বুর কানে গেলে আব্বু যদি প্রেশার বাড়ে, সম্মানে আঁচ লাগবে আব্বুর। এখানে অন্তুর দৃঢ়তার শেষ এবং অসীম দুর্বলতার শুরু। তার দৃষ্টি সচেতন হলে সে দেখতে পেত এ পর্যায়ে হামজার নজর সামান্য উঁচু হয়ে তার উপর পড়েছে। গভীর চোখ দুটো হাসতে চাইছে। অন্তুর পা থেকে মাথা অবধি খুব সযত্নে মেপে নিয়ে চোখ দুটো আবার মেঝেতে আটকেছে। অন্তু আব্বুর নাম বলল। আমজাদ আলী, প্রমাণিক। স্কুল মাস্টার আমজাদ নাকি? জি। এখনো মাস্টারি করে? জি না, রিটায়ার করেছে বছর খানিকের মতো। ইউসুফ সিরাজি লম্বা শ্বাস ফেলে আস্তে করে হামজাকে জিজ্ঞেস করলেন, হামজা তুমি কিছু বলবে? হামজার মনোযোগে বিঘ্ন ঘটল না প্রফেসরের ডাক। কিছু মুহূর্ত পর পর খুব অলসতার সঙ্গে আংটি থেকে ডান হাতখানা তুলে তর্জনী ও মধ্যমা আঙুলি নেড়ে সামান্য ইশারা করলো। অন্তুকে বের হয়ে যেতে অনুমতি দিল, নাকি খুব আগ্রহতার সাথে আদেশ করলো বলা মুশকিল। তা বলে চোখ তুলে দেখলো না একবারও। কক্ষ থেকে বেরোবার পরেও অন্তু হৃদস্পন্দন স্বাভাবিক হতে সময় নিল। হৃদস্পন্দন বাড়ার মতো উল্লেখযোগ্য কিছু ঘটেনি। অনুলক্ষেও ব্যাপারটুকু হৃৎপিণ্ডের অস্থিরতায় মিশে থাকাই ভালো। এর আগে কখনো এমন নিকট দূরত্বে হামজার সঙ্গে দেখা হয়নি। সামনাসামনি আজ প্রথম সাক্ষাৎ। ফ্যাকাল্টি অফ এগ্রিকালচার বিল্ডিং পেরিয়ে শহীদ মিনার চত্বর। সেখানে এক সিনিয়র মেয়ে ডাকলো অন্তুকে। মেয়েটির নাম তানিয়া। তানিয়া জিজ্ঞেস করলো, গতকাল আবার কি হয়েছিল তোমার সঙ্গে? অন্তু বসলো সিঁড়ির উপর। শরীরে কিছু দুর্বলতা অনুভব হচ্ছিল। সে বলল, গতদিন আবার কেন? এর আগেও কি কিছু ঘটেছে নাকি ভার্সিটিতে? তানিয়া জিজ্ঞেস করলো, কোন ইয়ারে জানো তুমি? সেকেন্ড ইয়ার। ও আচ্ছা, ছুটিতে ছিলে তোমরা। ভার্সিটিতে হওয়ার কি আর কোনো খবর আছে? একের পর এক হয়। তোমার কি হয়েছে গতদিন জয় আমিরের সঙ্গে? অন্তু চিনল না। জয় আমির? প্রশ্নটা খুব অপছন্দ হলো তানিয়ার। বিরক্ত হলো সে। 2 বছর ভার্সিটিতে পড়ছে, এবার কি বলবে জয় আমিরকে চিনে না? ভার্সিটির ছাত্রলীগের সম্পাদককে চিনে না? আচ্ছা, কাউন্সিলরের ছেলে ছাত্র সংসদের সভাপতি হামজা পাটোয়ারিকে চিনো? জি চিনি। তো জয় আমিরকে? হামজার ফুফাতো ভাই জয় আমির। তানিয়া অন্তুর আনমনা ভাবটা পছন্দ করলো না। তার মনে হলো সে চেনাতে পারেনি জয় আমিরকে। আর একটু বিশদভাবে বর্ণনা দরকার। সে বলল, 2 বছর আগে এখান থেকে অনার্স শেষ করেছে। শ্যামলা বর্ণের, লম্বা করে, থুতনির কাছে একটা তিল আছে, গলায় চেন, তাতে যে লেটার আছে। ডান হাতে ঘড়ি পরে আর বাম হাতে ব্রেসলেট। কাল তো দেখা হয়েছিল, মনে আছে? অন্তুর মনে আছে। লোকটা ঝুঁকে উঠে এসেছিল অন্তুর ওপর। বুকের উপর পড়ে থাকা চেইনের লকেটটা অন্তুর শরীর স্পর্শ করেছিল। সে দীর্ঘশ্বাস ফেলে আস্তে করে বলল, চিনেছি। কি করেছে ওরা তোমার সঙ্গে? তানিয়ার সুরে গোপনীয়তা রক্ষা তাগিদ। খুবই সচেতন সে। ভয়াবহ রহস্যের ব্যাপার আজ খোঁজ চালাচ্ছে সে। অন্তু বলল, বিশেষ কিছু নয়, র‍্যাগ দিয়েছিল। এরপর তানিয়া আরো সতর্ক হয়ে উঠল। আরে লজ্জা পাচ্ছ কেন? আমি কাউকে কিছু বলবো না। এসব হতেই থাকে। বলো, কি করেছে ওরা তোমার সঙ্গে? অন্তু অবাক হলো। আশ্চর্য, লজ্জা পাওয়ার প্রশ্ন কেন উঠছে? বললাম তো, সাধারণ র‍্যাগ দিয়েছে। আর কি সব হয়ে থাকে? তানিয়ার হাসি পাচ্ছে, খুব বিদ্রুপের হাসি। রাগও হচ্ছে অন্তুর নাদানিতে। কেন, তুমি জানো না র্যাগিং এ মেয়েদের সাথে কি কি করা হতে পারে? আন্দাজ আছে? তবে আমার সঙ্গে তেমন কিছু হয়নি। তানিয়া বোকা নয়। জয় আমিরের হাতে পড়েছিল অথচ তেমন কিছু হয়নি, এটা বিশ্বাস করার মতো অন্তত সে নয়। সে বলল, তাই নাকি? যাক, তা যদি সত্যি হয় তো ভালো। কিন্তু তুমি কি করেছো? তোমাদের নিয়ে কানাঘুষা চলছে ভার্সিটিতে। তোমার সাহস বেশি হয়েছে নাকি? কানাঘুষা? কানাঘুষার মতো কিছু তো হয়নি। এছাড়া সাহসের কিছু নেই এতে। যা আমার পছন্দ নয় তাতে আমি সাফ মানা করে দিয়েছি। তোমার তো মাথায় দোষ আছে মনে হচ্ছে। তুমি সিনিয়রের সাথে বেয়াদবি করে এসে বলছো কানাঘুষা করার কিছু হয়নি। হয় তুমি পাগল, নয়তো বোকা, অথবা দুঃসাহসী বলা যায়। কিন্তু এখানে দুঃসাহস টেকার না। তুমি সিনিয়রদের সাথে এরকম অবাধ্যতা করলে কোন সাহসে? জয় আমিরকে তুমি আসলেই চেনো না, হামজা পাটোয়ারিকে চেনো না। অন্তুর মনে মনে বলল, ঘাস কাটতে আসি না, এবং এসব পঙ্গপালদের খবর রাখতে তো অবশ্যই না, আসি পড়ালেখার জন্য। তা শেষে ফিরে যাই। তানিয়া অন্তুকে সতর্ক করলো, শোনো, তুমি এখনো খুব নাদান, বুঝলে? তোমার ভালো হবে এসব সাহসিকতা নিজের কাছে রাখলে। ওসব এখানে চলবে না। তুমি পর্দা করো, ভদ্র মেয়ে। কাল কি হয়েছে কি হবে জানি না, কিন্তু তুমি সাবধান হও। এর আগে বহু মেয়ে ভার্সিটি ছেড়েছে জয়ের কারণে। তোমরা তখনও অ্যাডমিশন নাওনি। জয় সেকেন্ড ইয়ারে ছিল বোধহয়। একটা মেয়ে হলের ছাদ থেকে পড়ে আত্মহত্যা করলো। ওরা কি করেছিল মেয়েটার সঙ্গে জানি না, কিন্তু বাঁচতে দেয়নি। জয়, হামজা ও দুটো অভিশাপ। আবার ভালো। ভালো কেন? রাজনীতির চাল বোঝে না। সমাজ সেবার কাজবাজ করে দুই ভাই, আর তাদের দলবল মিলে পুরো ছাত্র সংগঠনের বেশ ভালোই যোগান দেয় দুজন।
ত্রাণ, চিকিৎসা, স্বাস্থ্য, দুর্যোগ এসবে বহুত অবদান আছে ওদের। অঞ্চলে নাম ডাক ভালো হামজার, কিন্তু জয় আমির সেরকম না। অন্তুর চোখের সামনে হামজার শীতল চোখের মেজের দিকে তাকিয়ে থাকা দৃশ্যটা ভেসে উঠল। সে তানিয়াকে জিজ্ঞাসা করলো, কিছু হয়েছে আবার ভার্সিটিতে? শুধু রাজনৈতিক ছাড়াও অন্য কিছু? আমরা তো ছুটিতে ছিলাম। বঙ্গমাতা হলের আয়া সালমা খালাকে চিনো? দেখেছি। হামজা ভাইয়ের নিজস্ব যে ক্লাবটা আছে ওইটা চেহেলগাজী মাজারের ওইদিকে। সেই ক্লাবের পাশেই থাকে সালমা খালা। কয়েক বছর আগে ওনার ছোট ছেলের অ্যাক্সিডেন্ট হয়ে সেই ক্ষত থেকে ক্যান্সার হলো। তার চিকিৎসায় খালা নাকি ওই বাড়ির জায়গা বিক্রি করে দেয়। বিক্রিটা আবার কেমন শোনো, পাওয়ার দলিল করা, মানে হলো ওই জমির বিনিময়ে যে টাকাটা সে নিয়েছিল একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সেই টাকা লাভ সুদ সহ পরিশোধ করতে পারলে ওই জমি সে ফেরত পাবে। কিন্তু পারেনি পরিশোধ করতে, আর জমিটা বিক্রি করেছিল রাজন আজগরের কাছে। ওরা কেমন লোক, কারা ওরা, তা না জানলে আর কিছু বলার নেই তোমাকে। তো রাজন আজগরের ভাতিজা পলাশ আজগর তাগাদা দিচ্ছিল বাড়ি খালি করার, কিন্তু খালার যাওয়ার জায়গা নেই। তো উনি আরো কিছুটা সময় চান, সেই সময়ের মধ্যে টাকা পরিশোধ করে বাড়ি ফেরত নেবেন, আর নয়তো চলে যাবেন। সেজন্য হামজা পাটিরকে ধরেছেন। হামজা ভাইয়ের আব্বা তো কাউন্সিলর, তো হামজা ভাই কাউন্সিলর সব মিলে একটা সালিশ বিচার হয়েছিল। কিছু সময় দেওয়া হয়েছিল, তার মধ্যেও সালমা খালা টাকা দিতে পারেনি, জায়গাও খালি করেননি। এখন কয়দিন হলো খালার মেয়ে আখিকে পাওয়া যাচ্ছে না। অন্তুর গলা শুকিয়ে